নমস্কার, শুভ সকাল। আমরা সকলেই জানি সুপ্রভাত বাণী একটি নতুন দিনের শুরু, একটি নতুন স্বপ্নকে ছোঁয়া। ঠিক তেমনি আমাদের স্টুডিওতে নতুন স্বপ্ন ছোঁয়ার পাশাপাশি আমরা প্রত্যহ ছুঁতে পারি নতুন শিল্পীদের, আমরা ছুঁতে পারি সেই শিল্পীদের শিল্পসত্তাকে। আপনাদের সকলের প্রিয় চ্যানেল ভিশন টিভির পর্দায় মনির চ্যানেলা অনুষ্ঠানে আজ দ্য গোল্ডেন টাইম ফরএভার গ্ল্যাম প্রোডাকশন হাউস প্রযোজিত অমিত ঘোষ পরিচালিত প্রতিভার প্রগতিতে আপনাদের জানাই স্বাগত। আজ এক মহান হৃদয় স্মরণে আমরা পেয়েছি গুণী শিল্পীদের। তার ভাষায়, তার শব্দে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। হ্যাঁ, সত্যি তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আগামীতেও থাকবেন। বৈশাখের এই পূর্ণ লগ্নে তাঁর চরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে চলে এসেছেন গুণী শিল্পীরা। আসুন সবার আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমরা পেয়ে গেছি আজকের শিল্পী শিহান মাইতি। নমস্কার শিহান। নমস্কার। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আঁকো, আর এই আঁকার জন্যই দর্শকরা তোমাকে বারবার চায়। ফিরে আসছি, আজকে তোমার আঁকা আমরা দেখব। নিশ্চয়ই আজকে কবিগুরুর চরণে তুমি তারই ছবি সমর্পণ করবে। ফিরে আসবো তোমার কাছে। আমরা এবার চলে যাচ্ছি, সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছেন ইলা দত্ত সিং। নমস্কার দিদিভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি তো একজন ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক। সত্যি আজকে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা ভীষণভাবে আপ্লুত। আপনার মতো মানুষকে আমরা পেয়ে গেছি খুদে শিল্পী অনুষ্কা মাইতি। নমস্কার অনুষ্কা। নমস্কার। কেমন আছো? ভালো আছি। আমরা বুঝতেই পারছি আজকে অনুষ্কা আমাদের আধো আধো কণ্ঠে আমাদের মাতিয়ে তুলবে। আচ্ছা, আমরা সবার আগে চলে যাচ্ছি শিহানের কাছে। শিহান, কবে থেকে তোমার এই আঁকার যাত্রা শুরু? আঁকা আমি ছোটবেলা থেকেই আমার একটা আঁকার প্রতি ভালোবাসা ছিল। তাই ছোটবেলা নিজের মন থেকেই বা প্রকৃতির মাঝখানে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি, নিজের ছবিগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সেটাকে এখন পরবর্তীতে আরও বেটার করার জন্য আমি ক্লাস 9 থেকে আমি আমার শিক্ষক সুকান্ত সেন মহাশয়ের কাছে আঁকা শুরু করেছি। আচ্ছা, তার মানে এতগুলো বছর ধরে তুমি ভালোবেসে নিজেই এঁকে গেছো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেখো একটা কথা বলি, আজকে যেহেতু আমাদের প্রাণের ঠাকুর কবিগুরুকে নিয়ে পুরো আজকের এপিসোডটা, আজকের অনুষ্ঠানটা, তাই তার কথা অনুযায়ী বা তার সম্পর্কে আগে কয়েকটা কথা বলি। যেহেতু এটা আঁকার কথা চলছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 70 বছর বয়স থেকে আঁকা শুরু করেছিলেন। তিনি বলেন আঁকার কোনো সময় হয় না, যে কোনো সময় যে কোনো দিন আঁকা যায়, যেটা আমরা শিল্পীরা করে থাকি। এবং তিনি না আঁকার দিকে কোনো ব্যাকরণ মানতেন না। তার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে যে আঁকাটা হবে সেটাই সেরা। আজকে কিন্তু দেখবো তুমি নিজে এতদিন ধরে শিখেছো ভালোবেসে, আবার তোমার শিক্ষক তোমাকে শিখিয়েছেন। আজকে সবটাই তার চরণে তুমি সমর্পণ করবে, তাকে আঁকবেন। এর থেকে ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না। তোমাকে বলবো তুমি একদম তোমার কলমের কালি দিয়ে তুমি শুরু করো তোমার সাদা ক্যানভাসে সেই আমাদের মহান ব্যক্তিত্বকে আঁকার। ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি একজন বিশিষ্ট খেলোয়াড়, একজন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলোয়াড়, যিনি রাশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে তিনি গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, হাতে জয়ী হয়ে এসেছেন। আমরা শুনে নেব তার কাছ থেকে তার এই লড়াইয়ের কথা। দিদি ভাই, আজকে সত্যি আপনাকে পেয়ে আমরা ভীষণভাবে গর্ববোধ করছি, আমরা আপ্লুত। আমরা সকলেই, আমি সহ আমাদের দর্শকরা, এই প্রশ্নটা আপনার কাছে রাখছে যে আপনি কবে থেকে এই যাত্রা পথে আপনি পা দিয়েছেন? কবে থেকে আপনার এই লড়াইটা শুরু হয়েছে?
হঠাৎ কেন এই পথটাকে কেন আপনি বেছে নিলেন? কারণ আমরা তো জানি যে নারীদের বিশেষ করে পায়ে শিকল পরিয়ে রাখা হয়, সেই জায়গা থেকে আপনি সুদূর গ্রাম থেকে, ঝাড়গ্রামের কোনো একটা গ্রামে আপনি থাকেন, সেখান থেকে আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনি গোল্ড মেডেল পাচ্ছেন, জয়ী হচ্ছেন। কিভাবে কিভাবে এই পথটা আপনার এতটা সুদৃঢ় হলো? আদেও কি হয়েছে সেই বিষয়ে যদি একটু বলেন আপনি। নমস্কার। প্রশ্নটা খুব বিরাট প্রশ্ন, এখানে উত্তর হয়তো যথেষ্ট হয়তো সময় নাই। সেই হিসাবে আমি বলবো, মেয়েদের ঘরের মধ্যেও যে মেয়েরা থাকবে সেটা কখনো নিরাপত্তার মধ্যে থাকে না, এবং প্রত্যেকটা জায়গায় তাকে চুলচেরা বিচার হিসাবে তাকে এগিয়ে যেতে হয়। সেখান থেকে আমার এই যে যাত্রা সেটাও কখনো নিরাপদে ছিল না, এখনো নাই। কারণ ছোট্টবেলা থেকে আমরা 8 ভাই বোন, বাবা প্রাইমারি স্কুলে টিচারশিপ করতেন, সেখান থেকে বাবার সাংসারিক সমস্ত মা বাবার সঙ্গে কোঅপারেট করে গ্রামের স্কুলে 7 কিলোমিটার 8 কিলোমিটার হেঁটে গিয়ে পড়াশোনা করে, সেই যে বিকালে বন্ধু বান্ধবের সঙ্গে আমরা রাস্তায় রাস্তায় মাঠে যেটুকু ফাঁকা জায়গা পাবো আমরা সেটুকু জায়গায় খেলাধুলা করতাম। অর্থাৎ আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ওখানে খেলার মতন বা ছেলেমেয়েরা যে একটু ঘুরে বেড়াবে স্কুল প্রাঙ্গণেও কোনোদিন কোনো জায়গা থাকতো না। তো সেখান থেকে খেলাধুলার প্রতি আমার 8 ভাই বোন, আমি শেষের দিকে দ্বিতীয়, সেখান থেকে কিন্তু খেলাধুলার প্রতি খুব ঝোঁক ছিল। সময় পেতাম, স্কুল থেকে আসতাম, আগে আমরা মাটির কলসি, হয়তো জেনে থাকবেন, মাটির কলসি জল নিতাম। ওই যে টিউবওয়েল যাকে বলে, আগে যে টিউবওয়েল টিপে টিপে জল নেওয়া হতো, ওই টিউবওয়েলে জল আনতে যাই বলে চলে যেতাম। স্কুল থেকে এসে কোনো রকম পান্তা ভাত খেয়ে নিতাম, চলে যেতাম। তো ওখানে ওই যে সন্ধ্যার মধ্যে 8 ঘন্টা আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে হয় হাডুডু খেলবো, নাহলে পিন্টু যে বল ছোড়া সেটা খেলবো, নাহলে আমরা ছুটাছুটি করে ধরাধরি করবো। সেখান থেকে যখন আমরা স্কুল লেভেলে এলাম, স্কুলের কথা ধরুন না 1969-70, সেই যে হাই স্কুলের সময় তখনও খেলাধুলার প্রচলন ছিল না। আমি একবার স্টেট মিটে গিয়েছিলাম, স্টেট মিটে গিয়ে আমি 500 মিটারে পজিশন পাইনি, আমি 4th হয়ে গেছি। সেই যে একটা নেশা ছিল যে আমি এত দূরে এলাম, স্কুল থেকে আমাকে একাকে নিয়ে আসা হলো, আমি খেললাম কিন্তু আমার কোনো সাকসেস হলো না। সাকসেস মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না হতে পারে, সাকসেস হচ্ছি না, সেটা নেশা ছিল। কিন্তু সবাইকে নিয়ে আমরা খেলাধুলা করতাম। আমাদের একটা ক্লাব ছিল, যে ক্লাবটা হচ্ছে বাসুদেব বিড়া সাংস্কৃতিক চক্র, এবং ওনার ফাউন্ডেশনের আমি একজন এখনো পর্যন্ত কর্ণধার। তো সেই হিসেবে সুপ্ত ছিল, খেলাধুলা করতাম। বিয়ে হওয়ার পর আমি ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে আসি। ছেলেমেয়েরা যখন একটু করে বড় হলো, আমার ছেলেটা ছোট, 3 ছেলে মেয়ে ছোট, তো ও বাড়িতে থাকতে চাইতো না, চঞ্চল। ওকে নিয়ে যখন মাঠে যেতাম, ওর সঙ্গে যতক্ষণ একটা মন থেকে একটা প্রেরণা এলো, ও খেলছে, আমি কেন বসে থাকবো, আমি ওদের সঙ্গে খেলাধুলা করি। সেই যে একটা খেলা, সেই যে একদম সাব ডিভিশন স্তর থেকে, ন্যাশনাল থেকে, স্টেট থেকে, ডিস্ট্রিক্ট থেকে, এই যে একটা গ্রো, সেখানে কখনো মানে দমনাওকে করতে পারে না। বাড়িতে যথাসময়ে, এটা হয়তো আপনাদের মাথায় চিন্তা আসবে না, আমি যেটা গল্পের ছলে আপনাকে বলছি, আমি অন্য জায়গায় কাজ করব, ওখানে যাব, সেই প্ল্যানটা আমাকে রাত্রেবেলা শুয়ে করতে হতো। রাত 9টা বাজুক 10টা বাজুক, ছেলেমেয়েরা পড়াশোনা করতো, সেই ফাঁকে আমি আগের দিনের কাজগুলো সেটেল করে রাখতাম। রান্নাবান্নার আনাজগুলো কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিতাম, যেটা সকালে আমি যেন সময় পাই, সময় করতে পারি। ছেলেমেয়েরা স্কুল পড়ে যেত, আমিও ঠিক ওদের কমপ্লিট করে দিয়ে 10টার মধ্যে আমি ওই 10টার সময় দুপুরে আমি মাঠে চলে যেতাম। সেই যে একটা নেশা আমাকে আজ জীবন এখনো পর্যন্ত আমাকে কেউ রুখতে পারে না। এটাই আমার পথ চলা। সত্যি কথা বলতে, আপনার এই জীবনীটা শোনার পর আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, এই সমাজ কালো, দেখতে ভালো, নিচ্ছে শুষে অধিকার, বিজ্ঞরা সব উপচে পড়ে রুদ্ধ করে নারীর দ্বার। বিজ্ঞরা যতই নারীদের বাহবা দিয়ে চেষ্টা করুক না, এখানে যা ওখানে যা, তারাই কিন্তু পায়ে শিকলটা পরিয়ে রাখে, তারাই কিন্তু বন্দি করতে চায় নারীদের। সেই জায়গা থেকে আপনার এই কঠিন লড়াই প্রমাণ করে দিচ্ছে আপনি সফল, এবং আপনি সমস্ত নারীর, গৃহবধূ থেকে শুরু করে, সমস্ত নারী মানে গৃহবধূ থেকে সকল নারীদের
একজন অনুপ্রেরণা। এবং আমি শুনেছি আপনি এই এত কিছুর সাথে লেখালেখিও করেন। আমরা ফিরে আসবো আপনার কবিতায়, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্ষুদে শিল্পী অনুষ্কার কাছে। অনুষ্কা, কবিতা শোনাবে তো? তুমি এর আগেও কিন্তু এখানে পারফর্ম করেছো এবং তোমার এই মিষ্টি মিষ্টি আধো আধো কণ্ঠে দর্শকরা তোমাকে আবার চেয়েছে, তাই তুমি আজ আবার এখানে উপস্থিত হয়েছো। তা কি শোনাচ্ছ আমাদের এখন কবিতা? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হাট। কুমোর পাড়া গরুর গাড়ি, বোঝায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাগ্নি মদল। হাট বসেছে শুক্রবারে, বংশীগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, শীতের রেবার নকশা কাটা, ঝাঁঝরি করা বেউরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। ঘরে রাতি নৌকোবে, আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। খুব ভালো হয়েছে, আমরা সবাই খুশি হয়েছি। এভাবে এগিয়ে চলো অনুষ্কা, আবার তোমার কাছে ফিরে আসবো। আচ্ছা শ্রেয়ান, তোমার তো এখন রং তুলির খেলা চলছে। আমাদের প্রাণের ঠাকুরকে সুন্দরভাবে তুমি অঙ্কনে শুরু করেছো। আজকে তোমার এই অঙ্কন এবং একদিকে চলছে কবিতা, এই রং এবং এদিকে শব্দ, দুটোর মেলবন্ধনে মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ রূপে পরিপূর্ণতা পাবে। আমরা শেষ মুহূর্তে দেখব তোমার চিত্রটি, অঙ্কন চিত্রটি তুমি আঁকতে থাকো। এখন চলে যাচ্ছে আমাদের ইলাদির কাছে, শুনে নেব একটি কবিতা। শুনেছি আপনি খুব ভালো কবিতাও বলেন, তাহলে শুনি আমরা কবিতা। একটা কবিতা বলে তার শোনাচ্ছি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এই প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গোয়ার আধারে প্রভাত পাখির গান। না জানি কেমনে সরম ভরে, থর থর কাঁপে পরানো মোর, নিগড় পুলকে আকুল বুকের বাঁধন টুটিল আজ। উন্মাদ আমি ঊর্ধ্ব পানে, ছাই দেখিবারে মহাকাশে, প্রাণের মুকুল উঠিল ফুটে অরুণ আলোক সাথে। পাষাণ আমার ফাটিল বুকে, ফেনিল ধারা উঠিল মুখে, উঠিল পড়িল দিশে দিশে মোর অশ্রুর মতো গান। ছুটে চলেছি আপন মনে, আকাশ বাতাস কাঁপায় শোনে, উঠিল গর্জি মহাকল্লোল উচ্ছ্বাসে কলতান। পর্বতলে নামিয়া আসি, হাসি আনন্দ কল্লোল রাশি, ঝলমল করে সহস্র ধারে নাচে চপল টান। নমস্কার। বাহ, খুব সুন্দর। আজ যাকে কেন্দ্র করে আমাদের আজকের অনুষ্ঠান, তিনি হলেন আমাদের বাঙালির আবেগ, আমাদের বাঙালির ভালোবাসা। তাকে ছাড়া সবটাই শূন্য। তিনি হলেন আমাদের বাংলা সাহিত্যের ফোটা ফুল, যে ফুলের সুঘ্রাণে মম করছে আমাদের সাহিত্যের আকাশ। আজ তার সৃষ্টিতে মাতিয়ে তুললেন আমাদের ইলাদি। খুব ভালো দিদি ভাই। এবার আমরা চলে যাব আমাদের শিশু শিল্পী অনুষ্কার কাছে। অনুষ্কা, এখন তুমি কোন কবিতা শোনাচ্ছ? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিলুম, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলি সোজা, চলিয়াছে দূরদার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে টাঙ্গারি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গাঁয়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার বীজ চলে মস্ত সে বিচে,
হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দল যেন খেপা হাতি, শূন্যে দুলাই সুর উঠি আছে মাটি। আমাদের স্কুল ছোটে হান হান, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ঝটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঘন্টাকে বলি দলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে কি পাকলামো, কিংবাসে যদি আজ বিরাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতে, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। একদম, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। আজ আমরা সকলে সেই কলিকাতা শহরে বসে কলিকাতা নিয়ে একটি সুন্দর আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের ছড়া শুনলাম। আচ্ছা শ্রিয়ান, আমরা সকলেই দেখতে পাচ্ছি কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছে না। একদম শেষে দর্শকদের জন্য এই চমকপ্রদ মুহূর্তটা থাক, তুমি আঁকতে থাকো, তোমার এই পেন্সিলের ডগা দিয়ে তুমি ফুটিয়ে তোলো আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে। আমরা চলে যাচ্ছি দিদি ভাইয়ের কাছে। আচ্ছা দিদি ভাই, আমি আপনার কবিতা পড়েছি এবং যেটা বুঝলাম আপনি কিন্তু বর্তমানে নারীদের একটা অনুপ্রেরণা, সাহস আপনি নিজে বেরিয়েছেন এবং আপনার লেখার মধ্যে কিভাবে নারীদের আপনি সাহস জুগিয়ে চলছেন দীর্ঘদিন ধরে এবং কেন এই বার্তা, সেটা যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলেন। আমি একজন নারী, কারণ আমি যেভাবে আমার সংসারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমি গণ্ডির মধ্যে, বিশ্ব পরিবেশের মধ্যে আমি যেভাবে নিজেকে মানে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, স্ট্রাগলের মাধ্যমে এগিয়ে চলেছি, সেখানে আমার থেকে নিচু মানুষকে ব্যক্তি নারীরা বা অনুন্নত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যেসব ফ্যামিলি মেয়েরা যারা চারগণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, যাদের বাইরে প্রকাশ্যে কথা বলার মতো স্বাধীনতা থাকে না, তো আমি তাদের কাছে সঙ্গে কথা বলে তাদেরকে একটু সাহস দেওয়ার চেষ্টা করি। সমাজে যদি আমি না ক্ষতি করি, কোনো ছেলেমেয়ের যদি আমি উপকার করি, কারুর যদি কোনো মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য এগিয়ে দিতে পারি, তবে সে কাজটা কেন আমি করব না? কাজের বাধা সেখানে কোথায়? আমার ভালো জিনিসটা যেখানে তুমি দেখতে পাচ্ছ, ভালোর পথটা মানুষ অনুসরণ করে এগিয়ে চলে। এখানে আমাদের মেদিনীপুর, আমি মেদিনীপুরের বাসিন্দা, মেদিনীপুর প্রপার শহরে না হতে পারি, মেদিনীপুর শহরে, অবিভক্ত মেদিনীপুরে আমার এটা গর্ব লাগে যে মুনি ঋষিদের মতো, বিপ্লবীদের মতো সেই জায়গাতে আমি বাস করেছি। তো সেই জায়গায় এখনো মেয়েরা নীরবে চুপচাপ চার গণ্ডির মধ্যে থাকবে, আমি সেটা পারি না সহ্য করতে। আমি তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে আসি। এখানে কথা বলতে গেলে একটা কথা বলা যায়, এখনো পর্যন্ত এই বয়সে আমি সোশ্যাল সার্ভিস করি। সেখানে ইলেকট্রো হোমিওপ্যাথি বলে একটা নতুন মেডিকেল সিস্টেম আমি শিখেছি। শিখে এখনো আমি একটা অর্গানাইজিং টেবিলের মাধ্যমে আছি, অর্থাৎ রিসার্চ সেন্টারের অর্গানাইজিং এর মধ্যে আমি আছি, যেখানে হয়তো কোনো টাকা ইনকাম আমি করিনি, কিন্তু কাজের সহায়তা আমি আজ কন্টিনিউ, আজ 5 বছর সেই জায়গাটাকে আমি নিজেকে কন্ট্রোল করে, মানুষকে উদ্বুদ্ধ করে, ওখান থেকে একটা মেয়েকে আমি নিজে গাইডেন্স দিয়ে ওনাকে চেম্বার খুলতে আমি সাহায্য করেছি। ও নিজে মুখে বলেছে, ঠাকুমা তুমি না থাকলে হয়তো, আমাকে সে ঠাকুমা বলে, সত্যি নিজের হয়তো নাই, কিন্তু ওকে বেশ সত্যি আমি ধন্য। এবং ওকে যে শিখিয়ে যে একটা নিজের স্বাধীন একটা পারে, মানে নিজের যে একটা নিজের যে সেলফ সাপোর্টেড করতে পেরেছে নিজেকে, এটা আমার নিজের বিবেকের কাছে আমি খুব আনন্দ পাই। সেখানে আরও একটা কথা, শুধু ওখানে না, এই পরিপ্রেক্ষিতে আমাদের হয়তো আমরা জেনে থাকবো বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বিভাগ আছে, যেটা এখন হয়তো আমি সামান্য একটু কথা বলতে গিয়ে মানে চাচ্ছি আর কি, যে অনেকে দেখে আমাকে দেখে হয়তো পিছুটা না অনেক কিছু কথা বলেছে, আমি কেন করব, আমার কেন করার দরকার, হ্যাঁ আমি এইভাবে কাজ করি, ওভাবে কাজ করি, কেন করতে যাব? এটা নিচু স্তরের লোক বাড়ি বাড়ি আমাকে হোম টু হোম বা ছেলেদেরকে বা কোনো সার্ভিসম্যানকে আমাকে সেটা বোঝাতে হবে। ইন্স্যুরেন্স কনসালটেন্ট মানে তাকে
বুঝিয়ে একটা পথে নিয়ে এসে তবে সে আমার কাছে একটা পলিসি করবে। সেই যে কনসালটেন্ট দেওয়া, সেই যে পরামর্শ দেওয়া, সেই যে নির্দেশ দেওয়া, মানুষগুলো সেটা ঘৃণার চোখে দেখতো। যখন দেখলাম ওদের ফ্যামিলির মেয়েরা আমার সঙ্গে সাহায্যে কাজ করে একটা ইনকাম করছে, তখন তারা কিন্তু আমার কাছে সেটা আমাকে সাপোর্ট করছে। না, উনি ছিলেন বলে আমার বাড়ির মেয়েটা আজ ইনকাম করতে, জীবিকা ঠিক গল্পে একটা সাহস পেয়েছে। তো সেই হিসাবে মাঠে মেয়েরা আসতো না। আমি দুপুরে করতে যেতাম, এখানের কথা তুলছি কারণ যেটা হয়তো সব জায়গায় বেড়ে পড়বে। এই দেখ না, দেখ মেয়েটা যাচ্ছে তো, শাড়ি পরে ছুটছে, সাইকেল নিয়ে ছুটছে, দেখবি জানিস মাঠে যাবে কাপড়টা খুলে দেয়, ন্যাংট হয়ে ছুটতে থাকবে। এই যে কথাটা আমি আপনাদের কাছে বলছি, কেন বলছি এটা বুঝতে পারবেন না। আমার ভিতরে ড্রেস পরা থাকতো, ইউনিফর্মটা পরা থাকতো, ট্রাক স্যুট পরা থাকতো, তার উপরে শাড়ি পরে, তারপরে সাইকেল নিয়ে এই যে যাওয়া, সেটা কতটা সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু তা সত্ত্বেও পরিবেশের প্রত্যেকটা মানুষ যখন এইভাবে কথা বলে আমাকে থামাতে পারলো না। অলিম্পিকে গিয়ে একটা স্থান করলাম যেখানে স্পন্সরের কথা বললে, হ্যাঁ একটা গৃহিণী হয়ে হাউস ওয়াইফ সে আকাশে উঠবে, কিন্তু তাদের যখন চোখে দেখিয়ে দিলাম সেটা কি যে একটা মানুষকে একটা গাছের পাতা দিয়ে সেলিব্রেট করতে হয়, সেটাও সেই পরিবেশের মানুষ ভুলে যায়। তারা মানুষকে সাহস দেওয়া তো দূরের কথা, নিজেদের আতঙ্কে সরে যায় যে এই মেয়েটাকে মানে এই যে পারে, এই যে একদম নিদর্শন, তার সে নিজের নিদর্শন। তো সেই হিসেবে আমার সংস্পর্শে এই মাওবাদী যে অত্যাচার ছিল, মাঠ একদম নিশ্চিন্ন হয়ে গেছিল। এখন আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়ামকে আমি বলি এটা ইন্টারন্যাশনাল মাঠ, এখানে মানুষ সকল সময় খেলাধুলা করবে, গেট খোলা থাকবে। এটা মানে একদিন এটা অন্নপ্রাশন হয়েছে, মানুষের বৈবাহিক অনুষ্ঠানের কাজও হয়েছে, কিন্তু আজ আমি এটাকে করতে দেব না। আজ ইন্টারন্যাশনাল মাঠ, এই মাঠে সবাই যে কোনো সময় খেলতে পারে। এখন মাঠ ভর্তি, এটাই আমার সব থেকে শান্তি। যে কোনো সময় মাঠে গেলে এখন সব ছোট্ট থেকে বড়, এবং এই যে দিদি বলে এসে বলে বা আমাকে দেখলে যেসব ছেলেমেয়েরা সাইকেল টাইকেল বা একটু করে, ওরা কিন্তু সবাই স্বতন্ত্র হয়ে যায়। সত্যি কথা বলতে আপনার এই কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি নারীদের লড়াই, আপনি নারীদের জয়, এভাবেই আপনি এগিয়ে যান, এভাবেই আপনি জিতে চলুন, সকলের অনুপ্রেরণা হয়ে উঠুন। আপনাকে হাজারো কোটি। আচ্ছা দিদি ভাই, এখন আমাদের একটি কবিতা শোনান, আপনার স্বরচিত একটি কবিতা। ধন্যবাদ, খুব আনন্দ, কারণ আমি নারীকে নিয়ে, নারী বর্ষ, মেয়েদের সম্মান নিয়ে আমি একটা কবিতা লিখেছি। নারী, ইলা দত্ত সিং। দশাপহরিণী দুর্গার রূপ নারী, সৃষ্টির রূপকার আধার নারী, নারী শক্তি দায়িনী দুর্বার, অসুর নিধনকারী আরবার। নারী আজ জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান, তবু চারি দেওয়ালের গণ্ডি পেরিয়ে বন্ধন মোচনে তীব্র সমালোচনা। কর্তব্য দক্ষতায় সমান অধিকার, নিজেকে ছিনিয়ে প্রকাশ্যে বিরোধে, সুরক্ষার বেড়াজালে বিনিদ্র রজনী, কর্মস্থলে অসহায় আত্মরক্ষায় বলিদান, সর্বত্র অবহেলায় অপমানে জর্জরিত, কেবল নারী বলে দোষে কবলে আর্তনাদ হাকা প্রতিধ্বনি প্রতিকার পরিণাম সম্পর্কে সচেতন। নারী তুমি বিবর্জিত, আবদ্ধ, অনাহুত, সম্মানে ভূষিত, সম্মানিত করার সম্ভব হয়তো বিরুদ্ধ স্বভাবে। আন্তর্জাতিক নারী দিবস শীর্ষে পর মুহূর্তে টেনে হিঁচড়ে গুপ্ত স্থানে। নমস্কার। অসাধারণ, আপনি এভাবেই লিখতে থাকুন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে পৌঁছে গেছি। একদিকে চলল কবিতা উৎসব, একদিকে চলছে রঙের খেলা। আমাদের প্রাণের স্পন্দন, আমাদের বেঁচে থাকার রসদ, বাঙালির আবেগ এবং সাহিত্যাকাশের ফোটা ফুল, সেই বিশিষ্ট মানুষটিকে, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে কলমের জগায় ফুটিয়ে তুলছে শিহান। শিহান, তোমার আঁকা কি সম্পন্ন হয়েছে? একটু আমাদের দর্শকদের দেখাও ছবিটি ঘুরিয়ে। তোমার ছবিতেই আজকের আমাদের অনুষ্ঠানটি একদম সমাপ্ত হবে। সত্যিই অসাধারণ। আমাদের প্রাণের ঠাকুর ছাড়াই সবটাই যেন অসম্পূর্ণ। তিনি চির স্মরণীয়, চির
বরণীয় আমাদের সাহিত্যাকাশে। তার সৃষ্টিরা এভাবেই অমৃতের ধারা ছড়িয়ে পড়ুক দিকে দিকে, বাঙালি জাতি এভাবেই উদ্বুদ্ধ হোক, মুগ্ধ হোক, এবং আপনি থেকে যাবেন চিরকাল আজীবন বাঙালির হৃদয়ে এভাবেই। আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। আমরা ফিরে আসব আবার অন্য কোনো নতুন এপিসোডে নতুন শিল্পীদের নিয়ে। প্রাণের ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আমরা সকলে এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের মনির চ্যানেলের সাথে থাকুন।